বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগঙ্গা কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষে অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞানের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের এর আগে আমি সরাসরি জুমে ক্লাস নিয়েছি। তো আজকে চাচ্ছি যে একটি আবার রেকর্ড করে ক্লাস দিতে, কারণ জুমের ক্লাসগুলো যে কেউ যেন অংশগ্রহণ করে কেবল তারাই শুধু ওগুলা দেখতে পায়, আর অন্য যারা স্টুডেন্ট আছে তারা ওই ক্লাসগুলো পরবর্তীতে দেখার সুযোগ হয় না। তাই আমি চিন্তা করছি যে তোমাদের জুমেও নেব এবং কিছু ক্লাস সম্ভব হলে রেকর্ডিং করে দেব। তো আজকে আমি একটি ক্লাস তোমাদের জন্য প্রস্তুত করেছি। তো আমি তো তোমাদের পরিচিত মুক্তার স্যার, অর্থাৎ আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষে যে পত্রটা পড়াবো সেটা হচ্ছে কি বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির আগে যেগুলো পড়াইছি তা তো পড়াইছি, আজকে পড়াবো পুঁজিবাদ। তা পুঁজিবাদ কি, এই জিনিসটা আমাদের এই মাথায় আনতে হবে যে পুঁজিবাদ এই কথাটা আমরা অনেকেই শুনেছি। তো আজকে পুঁজিবাদ কাকে বলে এই জিনিসটা সম্পর্কে তো আমাদের একটু ধারণা নিতে হবে। অনেকেই হয়তো জানি যে পুঁজিবাদ জিনিসটা কি, কিন্তু জিনিসটা আমরা প্রকাশ করতে পারি না। তাহলে আমাদের বইয়ের ভাষায় বলি আর আমাদের নিজেদের ভাষায় বলি পুঁজিবাদ কি এ সম্পর্কে একটু আমাদের ধারণা নিতে হবে। তাহলে দেখো, আমি বলছি, আস্তে আস্তে বলছি, যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে পুঁজিবাদ বা ধনতন্ত্র বলে। অর্থাৎ পুঁজিবাদের অপর নাম কি? ধনতন্ত্র, মানে ক্যাপিটালিজম। তা আমি সংজ্ঞাটা আবার পড়ছি, মানে যে অর্থনৈতিক ব্যবস্থা সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে পুঁজিবাদ বা ধনতন্ত্র বলে। এটা একেবারে সাধারণভাবে সংজ্ঞা। তারপরে আবার বিভিন্ন অর্থনীতিবিদদের মতে অত কিছু সংজ্ঞা থাকে। তো সেখানে অধ্যাপক D.M. রাইটের মতে একটি সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটা আমার খুব ইজি এবং পছন্দনীয়। সেই সংজ্ঞাটি আমি তোমাদের সাথে পাঠ করছি। তিনি বলেছেন, তিনি কে? অধ্যাপক D.M. রাইট। পুঁজিবাদ এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের অধিকাংশ, বিশেষ করে বিনিয়োগের সিদ্ধান্ত বেসরকারি উদ্যোগে গৃহীত হয় এবং তা অবাধ প্রতিযোগিতা এবং মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। D.M. রাইটের সংজ্ঞাটি আমি আবার পড়ছি। পুঁজিবাদ এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের অধিকাংশ, বিশেষ করে বিনিয়োগের সিদ্ধান্ত সমূহ কি হয়? বেসরকারি উদ্যোগে গৃহীত হয় এবং তা অবাধ প্রতিযোগিতা এবং মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। তাহলে এই ওনার সংজ্ঞাটার মধ্যে কিন্তু অনেকগুলো কথাই আছে। এখানে কি বলছে? অর্থনৈতিক কার্যক্রমের অধিকাংশ, বিশেষ করে বিনিয়োগের সিদ্ধান্ত, মানে বিনিয়োগ যে যারা করবে তাদের সিদ্ধান্তটা কি বেসরকারি উদ্যোগে গৃহীত হবে, অবাধ প্রতিযোগিতার মাধ্যমে গৃহীত হবে, মানে এখানে অবাধ প্রতিযোগিতা থাকবে এবং মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হবে। মানে আসল কয়েকটা বৈশিষ্ট্য এখানে চলে আসছে। এছাড়াও যার যার পাঠ্য বইয়ে তোমরা অনেক সংজ্ঞা দেখতে পাবে। তোমরা যেটা পছন্দ হয় তোমরা সেটা একটু ভালোভাবে পড়ে আয়ত্ত করে নিতে পারবে। আর এখন এই আমরা পুঁজিবাদ কি এই সম্পর্কে এখন আমরা ধারণা লাভ করলাম। তো এখন আমরা পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো কি সে সম্পর্কে জানব। পুঁজিবাদের প্রথম একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা। অর্থাৎ পুঁজিবাদ পরিচালিত হবে কিভাবে? ব্যক্তি
এই পুঁজির মালিক হবেন কোনো একজন ব্যক্তি। এই ব্যক্তি মালিকানাই পুঁজিবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এটা আমার, এটা তোমার, এটা সরকারের, এটা জনগণের, এভাবে এটা অমুক ব্যক্তির, এটা তমুক ব্যক্তির, এভাবে ব্যক্তি মালিকানাটা পুঁজিবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মানে প্রত্যেকটি সম্পদের একজন মালিক থাকবে, ব্যক্তি থাকবেন। তারপরে আমরা কি দেখতে পারি? উদ্যোগের স্বাধীনতা। এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় উদ্যোক্তাগণ কি করবেন? স্বাধীনভাবে তার পুঁজি বিনিয়োগের যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সেখানে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। তারপরে কি আছে? মুনাফা অর্জন। এই পুঁজিবাদের মূল লক্ষ্যই হলো কি? মুনাফা অর্জন করা। পুঁজিবাদের পুঁজি বিনিয়োগের মাধ্যমে ওই ব্যক্তি অথবা সম্পদের মালিক অথবা পুঁজির মালিক কিভাবে অধিক মুনাফা অর্জন করবেন সে বিষয়ে এটাই হলো কি? পুঁজিবাদের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। যদি মুনাফা অর্জনের সুযোগ না থাকতো তাহলে কেউ পুঁজি বিনিয়োগ করতো না। তাই মুনাফা অর্জনই একমাত্র পুঁজিবাদের আসল লক্ষ্য এবং বৈশিষ্ট্য। তারপরে কি? ভোক্তার থাকে স্বাধীনতা। এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা কোন দ্রব্য উৎপাদন করবে না করবে না সেটার জন্য তিনি সম্পূর্ণ স্বাধীন থাকেন। কারণ যেহেতু এর আগে আমরা পড়েছি যে মুনাফা অর্জন, অর্থাৎ মুনাফা অর্জন করাই পুঁজিবাদের যদি বৈশিষ্ট্য হয় বা পুঁজিপতির বৈশিষ্ট্য লক্ষ্য হয়, তাহলে এই যে ভোক্তার যে একটা স্বাধীনতা সেটাও কিন্তু এই পুঁজিবাদ ব্যবস্থায় রয়েছে। ভোক্তা কোন দ্রব্যটায় মানে অল্প ব্যয় করে, মানে অল্প সম্পদ বা অর্থ ব্যয় করে সে সর্বাধিক তৃপ্তি পাবে, সর্বাধিক ভাবে মানে কোনো যে দ্রব্যটা ভোগ করবে, মানে অল্প বিনিয়োগ করে, অর্থাৎ অল্প অর্থ ব্যয় করে ভোক্তা স্বাধীনভাবে তার পছন্দের অগ্রাধিকার ভিত্তিতে যে পছন্দের যে জিনিসটা সেটা সে ভোগ করার স্বাধীনতা থাকবে। অর্থাৎ একই রকম বা একই পরিমাণ বা সমপরিমাণ অর্থ ব্যয় করে ভোক্তা যেটা সর্বাধিক তার প্রয়োজন বা সর্বাধিক যেটা তিনি ভালো মনে করবেন সেই জিনিসটাই ভোক্তা ভোগ করতে পারবেন। তারপরে কি? স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা। ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে মূল্য ব্যবস্থা নির্ধারিত হবে। কারণ একই মান এবং গুণ সম্পন্ন কোনো দ্রব্য যদি তোমার হয় মানে দামে কম বেশি হয়, তাহলে ভোক্তা কিন্তু এটা যাচাই করে স্বয়ংক্রিয়ভাবে ওই দ্রব্যের মূল্য পরিশোধ করতে পারবেন। তারপরে অবাধ প্রতিযোগিতা। এই পুঁজিবাদের অপর একটি বৈশিষ্ট্য হলো অবাধ প্রতিযোগিতা। এই অবাধ প্রতিযোগিতার মাধ্যমে এই পুঁজির মালিকগণ পুঁজি বিনিয়োগ করে থাকেন। সেখানে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে এবং সেখানে বিনিয়োগকারীগণ তাদের পছন্দ মতো উৎপাদন করতে পারবেন, শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে পারবেন। তারপরে এখানে প্রতিযোগিতার মাধ্যমেই পণ্যের কোনটা গুণগত মান কেমন সেটা এই প্রতিযোগিতার মাধ্যমে মার্কেটে টিকে থাকবে। তারপরে আছে ব্যক্তি স্বাধীনতা। এখানে উৎপাদক এবং ভোক্তা, মানে উৎপাদক মানে কি? যে পুঁজির যে মালিক, এবং ভোক্তা মানে যে দ্রব্য বা পণ্য সামগ্রী ভোগ করবেন তারা কে থাকবেন? প্রত্যেকেই স্বাধীন থাকবে। ভোক্তা তার দ্রব্য তার গুণগত মান অনুযায়ী তিনি এটার মূল্য নির্ধারণ করতে পারবেন এবং ক্রেতা মানে উৎপাদনকারীও যেমন তার পণ্যটার যে মূল্য বা তার যে খরচ একটা প্রোডাকশনের, সেই খরচের উপর ভিত্তি করে তিনি তার দ্রব্যের মূল্য নির্ধারণ করবেন। কিন্তু আবার এখানে ভোক্তাও তার সেই দ্রব্যটা অন্যান্য দ্রব্যের সাথে কম্পেয়ার করে, তুলনা করে সে মানে একই মূল্যে, মানে সর্বাধিক যে ভালো বা উৎকৃষ্ট মানের যে দ্রব্য সেই দ্রব্যটাও ক্রয় করতে পারবে। তারপরে আরো কি থাকে? শ্রেণী বৈষম্য এবং শ্রেণী সংঘর্ষ। এই পুঁজিবাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো শ্রেণী বৈষম্য। এখানে
প্রোলেটারিয়েট, আরেকটা থাকে বুর্জুয়াস্টিক। মানে বুর্জুয়া অর্থাৎ যারা সম্পদের মালিক, বুর্জুয়া মানে পুঁজিপতি। এই পুঁজিপতিরা চায় তাদের সম্পদ ক্রমাগত বৃদ্ধি করতে, আর যারা প্রোলেটারিয়েট অর্থাৎ নির্যাতিত বা শ্রমিক শ্রেণী, তাদের শোষণ করে ওই পুঁজিপতিরা কি করে সমাজের একটি হ্যাপস আর একটা হ্যাপস না, মানে একটা শ্রেণীর হাতে সম্পদ থাকে আরেকটা হাতে সম্পদ থাকে না, এই দুইটা শ্রেণীর মধ্যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় এবং এটা কালক্রমে শ্রেণী সংঘর্ষের রূপ নেয়। তারপর আন্তর্জাতিক চরিত্র। এই পুঁজিটা কিন্তু কোনো একটি দেশের মধ্যে সীমিত থাকে না। যখন পুঁজিপতিরা অধিক মুনাফার আশায় অধিক সম্পদ বিনিয়োগ করে, তখন তারা এই রাষ্ট্রের সীমা অতিক্রম করে এটা আন্তর্জাতিক বাজারে এটা পরিচিতি লাভ করে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এটার অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। তো এই পুঁজিবাদের এই বৈশিষ্ট্যটা কি করে আন্তর্জাতিকভাবে, মানে একটি দেশের সীমা বা গণ্ডি অতিক্রম করে এটা বহির্বিশ্বে বিস্তার লাভ করতে পারে। তারপর কর্মের স্বাধীনতা। এই পুঁজিবাদে কর্মের স্বাধীনতা রয়েছে। যারা পুঁজির মালিক বা সম্পদের মালিক, যারা বুর্জুয়া, তারা তাদের কোন পেশা গ্রহণ করবেন, কোন দ্রব্য উৎপাদন করবেন বা কোন ইন্ডাস্ট্রি তারা গঠন করবেন, এগুলো কি করেন তারা এই ব্যাপারে তারা স্বাধীন। তখন তাদের স্বাধীনতা মতো, তাদের স্বাধীন মতো তারা এই দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারেন। আবার যে সকল এই ইন্ডাস্ট্রিগুলোতে, অর্থাৎ দ্রব্য সামগ্রী যেখানে কারখানায় উৎপাদিত হয়, সেখানে শ্রমিকগণও তাদের স্বাধীনভাবে কর্ম বাছাই করতে পারেন। তারপরে সম্পদের সদ্ব্যবহার। মানে অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের চাহিদাটা হলো অসীম, কিন্তু সম্পদ থাকে সীমিত। এই সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে মানুষের অসীম চাহিদা পূরণ করা যায় সেই বিষয়ে উদ্যোক্তাগণ তাদের উদ্যোগ গ্রহণ করে থাকেন। এখানে পুঁজিপতিগণ অথবা শিল্পপতিগণ তাদের পুঁজি বিনিয়োগ এই সম্পদের সদ্ব্যবহার করেই তারা করে থাকেন। তারপরে আয় বৈষম্য। এই পুঁজিবাদের অপর একটি বৈষম্য বা বৈশিষ্ট্য হলো যে সমাজে কি হয়, আয় বৈষম্য সৃষ্টি হয়। দেখা যায় যে পুঁজিপতিগণ অর্থাৎ শিল্পপতিগণ অর্থাৎ যারা সম্পদের মালিক মানে বুর্জুয়া, তাদের সম্পদের পাহাড় গড়ে তোলেন তাহারা। আবার দেখা যায় যারা শ্রমিক শ্রেণী বা শ্রমজীবী, তারা সম্পদের এই সকল মালিকানা থেকে তারা বঞ্চিত হন। যদিও উৎপাদন সমূহ তাদের মাধ্যমেই হয়ে থাকে, কিন্তু তারা সেই সীমিত বা নির্ধারিত যে তারা পারিশ্রমিক পেয়ে থাকেন। আর অতিরিক্ত যত মুনাফা থাকে সকল কিছুর মালিকই কিন্তু এই সম্পদের মালিক অর্থাৎ পুঁজিপতিরাই সেগুলা ভোগ করে থাকেন। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। তো এই পুঁজিবাদ যতই অবাধ এবং যতই স্বাধীন হোক না কেন, রাষ্ট্রীয় কিছু নিয়ন্ত্রণ প্রত্যেকটি অর্থনৈতিক ব্যবস্থায় থাকে এবং পুঁজিবাদেও তার ব্যতিক্রম নয়। যদি পুঁজিবাদে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকতো, তাহলে কিন্তু সেখানে অরাজকতা সৃষ্টি হবে। রাষ্ট্রীয় কিছু আইন কানুন মেনেই পুঁজিপতিগণ তাদের উৎপাদন কার্য পরিচালনা করেন এবং ব্যবসা বাণিজ্য সমূহ পরিচালনা করে থাকেন। আর তা না হলে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না থাকলে এই মানে রাষ্ট্রের মধ্যে কি হবে, অরাজকতা এবং ধনবৈষম্য তো প্রকট আকার ধারণ করবে। সেখানে দেখা যাবে যে এই শ্রমের এই শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং শ্রমিকদের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষের সৃষ্টি হবে। যদি এই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না থাকে, তাহলে প্রত্যেকটি অর্থনৈতিক ব্যবস্থায় অর্থাৎ পুঁজিবাদেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ রয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ এবং তোমাদের যার যে বইগুলো কিনেছ বা কিনবা সেগুলো একটু দেখো। বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক কোর্সটা খুব কঠিন নয়, এটা মোটামুটি খুব সহজ একটি সাবজেক্ট। তো আশা করি তোমরা
আরেকটু যদি বই পুস্তক দেখো তাহলে তোমরা জিনিসটা খুব সহজেই উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।